আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার সংক্রমণ বাড়তে থাকলে পেছাতে পারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী। ২১ বইমেলা নিয়েও অনিশ্চয়তা। দেশে করোনায় একদিনে আরও ১৩ মৃত্যু, নতুন শনাক্ত ১,০৬৬ জন। স্বাস্থ্যবিধি না মানায় আবারও বাড়ছে সংক্রমণ, অভিমত বিশেষজ্ঞদের। ঠুনকো ইস্যুতে মাঠ গরমের অপচেষ্টায় লিপ্ত বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। জনগণের কাছে মাপ চেয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে বললেন মির্জা ফখরুল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনার সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। শুক্রবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা সবার আগে। করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। কয়েক ধাপে বাড়ানোর পর এ বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। সবশেষ ২৭ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, ৩০ মার্চ থেকে দেশের সব স্কুল কলেজ খুলে দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল, কিন্তু হঠাৎ করে করোনার মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে নতুন শঙ্কা। বিষয়টি নিয়ে ভাবছেন শিক্ষামন্ত্রীও। টিকা এসে যাওয়াতে আমাদের সবার মধ্যে হয়তো কিছুটা শৈথিল্যের একটা ভাব দেখা গিয়েছিল। আশা করি এই যে একটু বাড়ছে, তাতে সবাই আবার সচেতন হয়ে সকলেই অনেক ভালোভাবে, অনেক পাকাপোক্তভাবে স্বাস্থ্যবিধি মানবেন এবং এটি বাড়বে না। আগামী কয়েকদিনের মধ্যে করোনা পরিস্থিতি আরও খারাপ হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তারিখ আবারও পরিবর্তন হতে পারে বলে আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। যদি এই ঊর্ধ্বগতিটা অব্যাহত থাকে, আমরা অবশ্যই এই পর্যবেক্ষণের ভিত্তিতে এবং জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, পুনর্বিবেচনা করবে যে এই তারিখটি কি এই ৩০-এই থাকবে নাকি এটি পরিবর্তন হবে। এদিকে করোনার সাম্প্রতিক অবস্থা বিবেচনায় শনিবার টেকনিক্যাল কমিটির বৈঠক হবার কথা রয়েছে। বৈঠকের পর শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে ২১ বইমেলা নিয়ে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, সংক্রমণ বেড়ে যাওয়া উদ্বেগও বাড়ছে। এখন পর্যন্ত বইমেলা হওয়ার সিদ্ধান্ত বহাল থাকলেও প্রাদুর্ভাব বাড়তে থাকলে তা বাতিলও করা হতে পারে। শুক্রবার বিকেলে সরোয়ার্দী উদ্যানে বইমেলার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানান। তিনি জানান, ১৫ মার্চ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক হবে। এই কদিনের সংক্রমণের হার সহ সবকিছু বিবেচনায় নিয়ে ওই দিন সিদ্ধান্ত নেওয়া হবে। মাস্ক ছাড়া কেউ মেলায় ঢুকতে পারবে না। প্রবেশ পথ থাকবে ১২টি। প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হবে। এবছর থেকে রমনা এলাকা দিয়েও বইমেলায় ঢুকতে পারবেন দর্শনার্থীরা। ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া বইমেলার পরিসর আরও ১/৩ বাড়ছে। ৫২২টি প্রতিষ্ঠান স্থান বরাদ্দ পেয়েছে। স্টল থাকবে ৮০৮টি আর প্যাভিলিয়ন থাকবে ৩৩টি। দেশে করোনা ভাইরাসে একদিনে মারা গেছেন আরও ১৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮,৫১৫ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় ১৬,১১১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ১,০৬৬ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫,৫৫,২২২ জনে। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,২৫২ জন। সুস্থতার মোট সংখ্যা দাঁড়ালো ৫,০৯,১৭২ জনে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.১২, সুস্থতার হার ৯১.৭১ এবং মৃত্যুর হার ১.৫৩%। এদিকে স্বাস্থ্যবিধি না মানার কারণে দেশে করোনা সংক্রমণ আবারও বাড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এজন্য টিকা নেওয়ার পরও সবাইকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস শনাক্তের ১ বছরের মাথায় বাংলাদেশে এর সংক্রমণ আবার বাড়ছে। গত ৮ মার্চ থেকে প্রতিদিন ১,০০০-এর বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে। হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠাও বাড়ছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মানুষের মধ্যে মাস্ক ব্যবহার অনেক কমেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনাও মানুষ আর আগের মতো মানছেন না। এর প্রসঙ্গে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, করোনা টিকা আসার পর মাস্ক ব্যবহার সহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ না করার কারণে এর প্রকোপ বাড়ছে। আমার ধারণা
নতুন কোনো ভেরিয়েন্ট আমাদের বর্তমান যে করোনা সংক্রমণটা বাড়ছে এই জন্য এটা কারণ নয়। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার যে শিথিলতা, বিশেষ করে বদ্ধ ঘরে আমরা অনেক মানুষ সংক্রমিত হচ্ছি, এবং টিকা নেওয়ার পরে আমাদের শিথিলতা, টিকা নেওয়ার পরেও তাকে স্বাস্থ্যবিধি মানতে হবে দুটো কারণে। কারণ টিকা নেওয়ার পরপরই তাদের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে না, দ্বিতীয় ডোজ নেওয়ার 2 সপ্তাহ পরে পরিপূর্ণ প্রতিরোধ ক্ষমতাটা হয়। করোনা প্রকোপ বাড়ার পাশাপাশি যুক্তরাজ্যে শনাক্ত করোনা ভাইরাসের নতুন ধরনও বাংলাদেশে শনাক্ত হয়েছে। করোনার নতুন ভেরিয়েন্ট ঠেকাতে যুক্তরাজ্য ফেরত প্রবাসীদের কোয়ারেন্টিনের সময় আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। আমরা জানি বাংলাদেশে আসলে হোম কোয়ারেন্টাইন এটি নামকো ওয়াস্তে, এটি মানুষ পালন করে না। আমাদের প্রস্তাব থাকবে 2 সপ্তাহই তাদেরকে হোটেল কোয়ারেন্টাইনে রাখা হোক, এর আগে যেন ছাড়া না হয়। এবং সাউথ আফ্রিকা থেকে যারা আসবে, ব্রাজিল থেকে আসবে, অথবা ওইসব দেশ স্পর্শ করে যারা বাংলাদেশে আসবে, সবাইকেই অন্তত 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হোক। করোনা টিকা নেয়ার পরও 30% লোকের সেটা কার্যকর হবে না, এমন বাস্তবতা মেনে সবাইকে করোনা টিকা নেয়ার ব্যাপারে আগ্রহী করতে আরও বেশি সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে বিএনপি। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে বলেও জানান ওবায়দুল কাদের। শুক্রবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই আন্দোলনের মৌসুমি হাকডাক দেয় বিএনপি। তিনি আশ্বস্ত করেন, সময় হলে নির্বাচন হবে, এ নিয়ে কাউকে দাবি করতে হবে না। এখন তারা আবারও তত্ত্বাবধায়ক সরকারের পুরানো গান গাইতে শুরু করেছে। আমি বিএনপিকে তাদের দলীয় প্রধান বেগম জিয়ার কথা স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউই নিরপেক্ষ নয়। তত্ত্বাবধায়ক সরকারের ধারণা অবান্তর। বিএনপি নেতারা নিশ্চয়ই একথা ভুলে যাননি। কোনো জুৎসু ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে। রাজনৈতিক দল হিসেবে গুজব ও অপপ্রচারই বিএনপির একমাত্র ভরসা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সরকার যে কোনো আইন প্রণয়ন করে জনস্বার্থে, গুজব এবং অপপ্রচারই তাদের একমাত্র পুঁজি। সেজন্যই বিএনপি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরোধিতা করে প্রকারান্তরে আধুনিক প্রযুক্তিরই বিরোধিতা করছে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধে শেখ হাসিনা সরকার এরই মধ্যে কঠোর নির্দেশনা দিয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জনগণের প্রতি সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নিজের ঘরে আগে শিক্ষা দিতে ওবায়দুল কাদেরকে পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষের কাছে মাপ চেয়ে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় কাউন্সিলটি হয় মহানগর নাট্যমঞ্চে। বিএনপি মহাসচিবের মতে, দেশ এখন এক কঠিন সময়ে। জনগণের উপর চালানো হচ্ছে নির্যাতন। কৃষকরা পণ্যের সঠিক মূল্য পাচ্ছে না। কৃষি উপকরণ, সার, বীজ কোনো কিছুর দাম কমানো হয়নি। নোয়াখালীর বসুরহাট ও আব্দুল কাদের মির্জা প্রসঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল। প্রতিদিন তিনি বিএনপিকে সবক দেন, শিক্ষা দেন। আরে আপনি আপনার নিজের ঘরকে আগে শিক্ষা দেন। আপনার ভাই কাদের মির্জা সাহেব যে সমস্ত কথা আপনার সম্পর্কে বলে, আপনাদের দলের নেতাদের সম্পর্কে বলে, সেটার পরে তো আপনাদের থাকার কথা না, পদত্যাগ করা উচিত। আপনারা নিজের ঘরে নিজেরা মারামারি করে, দলাদলি করে আপনারা ইতিমধ্যে 2 জনকে হত্যা করেছেন, একজন সাংবাদিক আর একজন রাজনৈতিক কর্মীকে। কোনো বিচার নাই, কোনো বিচার নাই। বন্ধুগণ, এটাই সমগ্র বাংলাদেশের চিত্র। পাকিস্তানের হানাদার বাহিনীর মতো এখনও নির্বিচারে বিরোধী নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান তিনি। আওয়ামী লীগকে যদি বাঁচাতে চান, তাহলে অবিলম্বে এই জন্য মাপ চেয়ে, যা আপনি করেছেন তার জন্য মাপ চেয়ে দেশের মানুষের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন, পদত্যাগ করেন, নতুন নির্বাচন দিন, নির্বাচন কমিশনের নতুন নির্বাচন কমিশন, নতুন সরকার আসুন, নতুন পার্লামেন্ট আসুন।
বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হলেও তিনি এখনও গৃহবন্দী বলে দাবি করেন মির্জা ফখরুল। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আর সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপির ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে বুধ ও বৃহস্পতিবার এই 2 দিন সমিতির নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে 14 পদে 51 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সভাপতি ও অ্যাডভোকেট আব্দুল আলিম মিয়া জুয়েল সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন। এর মধ্যে আব্দুল মতিন খসরু সভাপতি নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল পেয়েছে 8টি আসন, আর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেল থেকে অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান সভাপতি ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রার্থী হয়েছিলেন। এর মধ্যে বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আবারও সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিএনপি প্যানেল থেকে জয়ী হয়েছেন 6 জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে 17 থেকে 26 মার্চ হবে এই অনুষ্ঠান, যেখানে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আয়োজন একসঙ্গে চলবে, তবে করোনার কারণে সীমিত পরিসরে হবে এই অনুষ্ঠান। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে তিস্তা বা কোনো চুক্তি হবে না। সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের পাশাপাশি নরেন্দ্র মোদী গোপালগঞ্জ, সাতক্ষীরা সহ কয়েকটি অঞ্চলে বিভিন্ন অনুষ্ঠানে যাবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর একটি হোটেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। জানান, 17 থেকে 26 মার্চ পর্যন্ত নেপাল ও মালদ্বীপের প্রেসিডেন্ট এবং ভুটান ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আমরা তো খুবই আনন্দিত। এই শোজ দি হাইট অফ ডিপ্লোম্যাটিক ম্যাচুরিটি অ্যান্ড অ্যাচিভমেন্ট। অনেকে আমাকে জিজ্ঞেস করেন কি এমইউ সই করবেন। দিজ আর ইররিলেভেন্ট। এরা সব আমাদের সাথে একাত্ম হয়ে আমাদের স্বাধীনতা দিবস, স্বাধীনতার স্বর্ণ জুবিলি এবং আমাদের বঙ্গবন্ধু শতবার্ষিকী উদযাপনে আসছেন। এইটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। মোদীর সফরে কোনো চুক্তি হবে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ তা চায়ও না, কারণ সফরটি হবে শুধুই আনন্দ উল্লাসের। উই উইল ম্যানেজ। এটা তো আপনি জানেন, আমাকে কেন প্রশ্ন করছে। 30টা চুক্তি তো হয়ে গেছে 10 বছর আগে, এটা বাস্তবায়ন হয় নাই। বাস্তবায়ন হয় তাদের সমস্যা আছে, উই আন্ডারস্ট্যান্ড। আমরা তো আর বোকা লোক নাই, আপনিও বোকা না। হ্যাঁ, কেন হচ্ছে না, ইউ নো ইট। সুতরাং এইগুলো নিয়ে খামোখা আপনি ইয়ে করছেন কেন? উনি আমাদের প্রত্যন্ত অঞ্চলেও যাবেন, সাতক্ষীরায় যাবেন, আপনার গোপালগঞ্জে যাবেন, টুঙ্গিপাড়ায় যাবেন, কি বলে যে এটা ওরাখান্দিতেও যাবেন। হ্যাঁ, চিন্তা করেন, একটা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, তার সরকার প্রধান এই সব জায়গায় ঘুরে বেড়াবেন। আমাদের জন্য এটা বিরাট আনন্দ। এরপরে কি চান আপনারা? সুবর্ণ জয়ন্তীতে ভিডিওতে শুভেচ্ছা বার্তা দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। দেশ পরিচালনায় রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামো প্রশাসন। স্বাধীনতার 50 বছরে টানাপোড়েন, রাজনৈতিক হস্তক্ষেপ, নিরপেক্ষতা, সংস্কার, পৃথকীকরণ, জনসেবা নিশ্চিত, সুশাসন, এসব শব্দের মধ্য দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে প্রশাসন। কিন্তু দীর্ঘ পথ পেরোলেও প্রশাসনের সঠিক জায়গায় সঠিক মানুষকে বসানোর রেওয়াজটি এখনও রপ্ত করতে পারেনি স্বাধীন বাংলাদেশ। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে উত্তরাধিকার সূত্রে পাওয়া উপনিবেশিক ধারণা নিয়ে যাত্রা শুরু বাংলাদেশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের। এরপর একটি প্রাদেশিক প্রশাসনকে কেন্দ্রীয় প্রশাসনে রূপান্তরিত করার কার্যক্রম শুরু করে বঙ্গবন্ধু সরকার। গঠন করা হয় প্রশাসন ও চাকরি পুনর্গঠন কমিটি ও ন্যাশনাল পে কমিশন।
10 গ্রেডের বেতন কাঠামো তৈরি হলেও প্রশাসনকে গণতান্ত্রিক করা যায়নি। আমরা একটা প্রভিন্সিয়াল প্রাদেশিক সরকার ছিল, এর মধ্যে কেন্দ্রীয় সরকারের কোনো আইনগত বা জনবল নিয়ে কোনো কাঠামো ছিল না। সমস্ত জায়গায় নতুন করে প্রতিষ্ঠান গড়ে তুলত, কেন্দ্রীয় ব্যাংক বলতে কিছু ছিল না। এবং ব্যাংক কেন, ওখানে আমাদের কোনো ফরেন কারেন্সি ছিল না, ফরেন এক্সচেঞ্জ ছিল না, সোনা দানা সব পাকিস্তানিরা নিয়ে গেছিল। সেখান থেকে বঙ্গবন্ধু বললাম যেটা, তার প্রাতিষ্ঠানিক রূপ দিলেন 75 সনের মধ্যে বেশিয়াংশ, এবং সেই সাথে অর্থনৈতিক পুনরুদ্ধার হলো। 1976 সাল থেকে 90 পর্যন্ত সামরিক শাসনের অধীনে পরিচালিত হয় বাংলাদেশের প্রশাসন। 21 গ্রেডের বেতন কাঠামো স্বনির্ভর গ্রাম সরকার ও উপজেলা প্রশাসন গড়ে তোলে কিছুটা পরিবর্তন আনে সামরিক সরকার। 1991 সালে দেশ পরিচালনার দায়িত্বে আসে গণতান্ত্রিক সরকার। উপজেলা পদ্ধতি বাতিল করে ইউনিয়ন ও জেলা পরিষদ প্রশাসন পুনর্গঠনের পদক্ষেপ নেয় তৎকালীন বিএনপি সরকার। প্রশাসনিক সংস্কারের নানা সুপারিশ নিয়ে আসে দাতা সংস্থাগুলো। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে উদ্যোগ নেয় স্থানীয় সরকার পুনর্গঠনের। গ্রাম পরিষদ, ইউনিয়ন, থানা ও জেলা পরিষদ এই 4 স্তরের স্থানীয় সরকার প্রশাসন পদ্ধতি প্রবর্তন করা হয়। তবে 2001 থেকে 2006 পর্যন্ত কেন্দ্রীয় বা স্থানীয় প্রশাসনে তেমন কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। 2007 থেকে 2009 উপজেলা ও জেলা পরিষদ আইনকে কাটাছেঁড়া করে প্রশাসনকে বিকেন্দ্রীকরণের চেষ্টা করা হয়। আমাদের জেলার সংখ্যা বাড়ানো হয়েছে, উপজেলার সংখ্যাও কিছু বেড়েছে, উপজেলা প্রশাসনটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের এই প্রশাসনের যে মেইন একটা হলো যে মানুষকে সার্ভিস দেওয়া, এটা কোনো তাত্ত্বিক ব্যাপার না। সমস্ত উদ্দেশ্য হলো যে আমাদের সরকারের সাথে যে সোশ্যাল কন্ট্রাক্ট আছে, মানুষকে যে সেবা দেওয়া কন্ট্রাক্ট, এইগুলোর ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে। বিভিন্ন সময়ে সরকারের দৃষ্টিভঙ্গি সংস্কার কার্যক্রমে যেমন প্রতিবন্ধকতা তৈরি করেছে, তেমনি প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে। তবে গত এক যুগে বদলে যাচ্ছে প্রশাসনের যান্ত্রিকতা। বেতন ও গ্রেড কাঠামোতে আনা হয়েছে পরিবর্তন। জনসেবা নিশ্চিতের লক্ষ্যে শুরু হয়েছে ডিজিটালাইজেশন কার্যক্রম। ম্যান পাওয়ার প্ল্যানিংটা আমাদের সিভিল সার্ভিসে এখনো একটু দুর্বল জায়গা, অর্থাৎ রাইট মানুষটাকে রাইট জায়গায় দেয়। অনেক সময় আমরা দেখতে পাই যে ধরেন ডাক্তারি পড়ে সিভিল সার্ভিসে গিয়েছেন, উনি পরবর্তীতে পড়তে গিয়েছেন আবার ইংল্যান্ডের একটা ভালো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করেছেন, সেটাও পিএইচডি করে এসছেন। যখন উনি ফিরেছেন ওনাকে হয়তো বা পোস্টিং দেওয়া হয়েছে পূর্ত মন্ত্রণালয়ে। এটা আমার মনে হয় যে এখন একটু দুর্বল জায়গা, বাট এখানে অনেক কাজ করার সুযোগ আছে। এটা যদি আমরা শক্তিশালী করে তুলতে পারি, আমি নিশ্চিত যে এটা বাংলাদেশের জনপ্রশাসনকে শক্তিশালী করার ক্ষেত্রে এবং আরও প্রশাসনকে আরও জনবান্ধব করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 50 বছরে দেশের প্রশাসনে যে পরিবর্তন এসেছে তা ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তবে একটি স্বাধীন দেশের জন্য শতভাগ উপযোগী প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিতের প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও সরকারি কর্মকর্তাদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মির্জা কাদেরের প্রতিপক্ষ নোয়াখালীর কোম্পানিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদুলকে নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এদিকে দুই গ্রুপের সংঘর্ষে নিহত আলাউদ্দিনের পরিবারের মামলা না নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার সংবাদ সম্মেলনে নিহতের ছোট ভাই ইমদাদ হোসেন জানান, মামলার এজাহারে প্রথমে মির্জা কাদেরের নাম থাকায় আপত্তি জানায় পুলিশ। শুক্রবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান বাদলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বৃহস্পতিবার জেলা শহর থেকে তাকে আটক করা হয়। পরে পৌরসভা ভবনে হামলা, ভাঙচুর, গুলি, নাশকতা সহ 4টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। 19 ফেব্রুয়ারি কোম্পানিগঞ্জের চাপরাশিরহাট বাজারে কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাংবাদিক বুরহানুদ্দিন মুজাক্কির। 9 মার্চ বসুরহাট পৌরসভা চত্বরে দুপক্ষের গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান যুবলীগ কর্মী আলাউদ্দিন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত সহ দোষীদের বিচার চেয়েছেন বসুরহাটের পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। কোম্পানিগঞ্জ বসুরহাটের পরিস্থিতি এখনো থমথমে, বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। সূর্যমুখীর চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সুনামগঞ্জে। এতে বেকারত্ব কেটেছে অনেকের। এছাড়া সূর্যমুখী বাগানগুলোর কোনোটি স্থানীয়ভাবে বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হিলালের রিপোর্ট। অগ্রহায়ণে ফসল তোলার পর সুনামগঞ্জে পতিত থেকে যায় চাষযোগ্য অনেক জমি। বিনামূল্যে বীজ ও সার দিয়ে এসব অনাবাদি জমিকে চাষযোগ্য করার উদ্যোগ নেয় কৃষি বিভাগ। সূর্যমুখী ফুল চাষে উদ্বুদ্ধ করা হয় কৃষকদের। ফলে চলতি মৌসুমে সুনামগঞ্জে সূর্যমুখী আবাদ হয়েছে প্রায় 235 হেক্টর জমিতে। চাকরির পেছনে না ছুটে এতে লাভবান অনেকে।
বেকার মুহূর্তে আমরা চিন্তা ভাবনা করলাম যে একটা কিছু করার দরকার, তখন আমরা এই সূর্যমুখী বাগানটা করলাম। বাগানটা করার পর থেকে যে আমরা অনেক সাড়া পাইছি। যারা ছাত্র আছে তার পড়ালেখার পাশাপাশি এটা করুক, আমরা চাই যে পুরো বাংলাদেশ এটা ছড়িয়ে যাক। এদিকে সূর্যমুখী বাগানের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছে দর্শনার্থীরা। এই করোনাকালীন সময়ে তাদেরকে নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাহায্য নিয়ে। তো এটা একটা ভালো উদ্যোগ, বাংলাদেশের সব অঞ্চলের মানুষ এটা দেখে শিখতে পারে। এখন ঘুরে আসতে আমাদের খুব ভালো লাগতেছে, আমরা কলিগরা আসছি তো কাজে স্বতঃস্ফূর্তভাবে আমরা এখানে আনন্দ উপভোগ করতেছি। আমার বাচ্চাকে নিয়ে আসছি, হয়তো তার পরিবারে আরও যারা আছে তাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ পরবর্তী টাইমে। পতিত জমি চাষাবাদের আওতায় আনতে সূর্যমুখী চাষে কৃষকদের সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। ভালো ফলন তারা পাচ্ছে, আশা করা যায় ভবিষ্যতে তারা অনেক কৃষক এগিয়ে আসবে এবং এই অনাবাদী জমিগুলি চাষের আওতায় আসবে। সুনামগঞ্জে হেক্টর প্রতি সূর্যমুখী উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2 থেকে 2.5 মেট্রিক টন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানি। করোনার সংক্রমণ বাড়তে থাকলে পেছাতে পারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী। 21 বইমেলা নিয়েও অনিশ্চয়তা। দেশে করোনায় একদিনে আরও 13 মৃত্যু, নতুন শনাক্ত 1066 জন। স্বাস্থ্যবিধি না মানায় আবারও বাড়ছে সংক্রমণ, অভিমত বিশেষজ্ঞদের। ঠুনকো ইস্যুতে মাঠ গরমের অপচেষ্টায় লিপ্ত বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। জনগণের কাছে মাপ চেয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে বললেন মির্জা ফখরুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকার ধন্যবাদ।